স্বাগতম যারা দেখছেন এবং শুনছেন। আমরা জানি মানবদেহের উপরে রেডিয়েশন বা তেজস্ক্রিয়তার অনেক ক্ষতিকর প্রভাব রয়েছে। এ বিষয়ে আমাদের সাধারণ জনগণ, আমাদের সাধারণ মানুষ, আমাদের রোগী, এমনকি চিকিৎসকদের মধ্যেও বিভিন্ন রকমের ধারণা রয়েছে। আমরা জানি আমাদের বিভিন্ন প্রয়োজনে অথবা রেডিয়েশনের ঝুঁকি থেকেই যায়। যেমন আমরা অনেক সময় রেডিয়েশন নির্ভর অনেক পরীক্ষা-নিরীক্ষা করে থাকি, যেমন এক্স-রে, সিটি স্ক্যান, তারপরে এনজিওগ্রাম, এছাড়া আছে নিউক্লিয়ার মেডিসিন, বিভিন্ন রকমের পরীক্ষা-নিরীক্ষা, যেমন রেডিও আয়োডিন স্ক্যান। তো এরকম পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায় সবসময় রেডিয়েশন এক্সপোজারের ঝুঁকি থাকে। আসলে এই ঝুঁকিটা কতটুকু এবং এটি কি সত্যি ক্যান্সার করতে পারে কিনা? পারলে কোন পরীক্ষায় কতটুকু? সিটি স্ক্যানের জন্য ক্যান্সারের রিস্ক কতটুকু? এক্স-রের জন্য ক্যান্সারের রিস্ক কতটুকু? এবং এই যে গড়ে আমাদের যে রেডিয়েশন এক্সপোজার হচ্ছে তার জন্য মোট আমাদের যে রিস্ক কতটুকু বাড়ে, এই বিষয়ে আমাদের প্রশ্ন থেকেই যায়। তো এই বিষয়ে খুবই সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। আজকের আলোচনা সেই গবেষণাপত্রটিকে নিয়ে। এই গবেষণাপত্রটি একটি মৌলিক গবেষণাপত্র বা অরিজিনাল আর্টিকেল। এটি 12 সেপ্টেম্বর 2025 অনলাইনে পাবলিশ হয়েছে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের ভলিউম 393, ইস্যু 13-তে। এই গবেষণাপত্রটিতে ফার্স্ট অথর বা কন্ট্যাক্ট অথর হিসেবে আসছেন রেবেকা স্মিথ বাইনব্যান। ওনার সাথে আরও 18 জন গবেষক এই গবেষণাপত্রটি প্রকাশ করেছেন। এই গবেষণাপত্রটিতে ওনাদের অবজেক্টিভ বা উদ্দেশ্য ছিল যে ইউএসএতে এবং কানাডাতে প্রতি বছর শিশু এবং অ্যাডোলেসেন্টদের মধ্যে যে সিটি স্ক্যান, এক্স-রে, এনজিওগ্রাম এগুলো করা হয়, তার জন্য তাদের যে বোন মেরোতে যে এক্সপোজারটা হয়, রেডিয়েশন এক্সপোজারটা হয়, এই কিউমুলেটিভ এক্সপোজারের সাথে তাদের রক্তের ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে কিনা এবং থাকলে সেটা পরিমাপ করাটাই ছিল এই গবেষণার উদ্দেশ্য। এটি একটি মাল্টি সেন্টার লঙ্গিটিউডিনাল রেট্রোস্পেকটিভ কোহর্ট স্টাডি। কোহর্ট স্টাডিগুলো সাধারণত প্রসপেক্টিভ হয়, এখানে রেট্রোস্পেকটিভ কোহর্ট স্টাডি করা হয়েছে। ওনারা যেটা করেছেন যে ইউএসএর 6টি সেন্টার এবং কানাডার একটি সেন্টার, একটি হেলথ সিস্টেম, যেখানে বাচ্চাদের জন্মের পরে এনরোল করা হয় তাদের, এবং এনরোল করার পরে এখানে তাদের ফলো আপ করা হয়, তাদের পরবর্তী চিকিৎসাগুলো এই হেলথ সিস্টেমের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। এরকম 6টি ইউএসএর এবং একটি কানাডার হেলথ সিস্টেম থেকে ওনারা তথ্যগুলো সংগ্রহ করেছেন। এখানে গবেষণার স্যাম্পল সাইজ ছিল 37,24,623 জন শিশু। এই শিশুদেরকে এখানে 1996 সাল থেকে 2016 সাল পর্যন্ত যাদেরকে এনরোল করা হয়েছিল এই হেলথ সিস্টেমে, তাদেরকে এখানে নেওয়া হয়েছে এবং তাদেরকে আসলে ফলো আপ করা হয়েছে তাদের বয়স 21 বছর হওয়া পর্যন্ত, অথবা তাদের গবেষণার যে ডিউরেশন 2017 সাল পর্যন্ত ফলো আপ করা হয়েছে, অথবা এরই মধ্যে যারা দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন বা যাদের ক্যান্সার বা অন্য কোনো টিউমার হয়েছে সেই সময় পর্যন্ত তাদেরকে এখানে ফলো আপ করা হয়েছে। ফলে দেখা গেছে যে ফলো আপ হয়েছে 10.1 বছর। তো আমরা জানি যে এটি একটি রেট্রোস্পেকটিভ স্টাডি। তো এখানে মেডিকেল রেকর্ডগুলো থেকে তথ্য নেওয়া হয়েছে, যেমন এক্সপোজারের কতটুকু এক্সপোজার হয়েছে এটা নির্ণয় করার জন্য এক্স-রে, সিটি স্ক্যান, এনজিওগ্রাম, তারপর হচ্ছে রেডিও নিউক্লিওটাইড স্ক্যান, এগুলো কতবার করা হয়েছে এবং কি করা হয়েছে সেই তথ্য নেওয়া হয়েছে। শুধু তাই নয়, যেহেতু এখানে ক্যান্সার রিস্ক দেখা হয়েছে যে বোন ম্যারো রিলেটেড, যেমন ধরেন রক্ত রোগ সম্পর্কিত বা হেমাটোলজিক্যাল ক্যান্সার, কাজেই সিটি স্ক্যানে যদি মাথার সিটি স্ক্যান করা হয় তাহলে সারা শরীরের যে এক্সপোজার, এই এক্সপোজারের সাথে অ্যাসোসিয়েশন দেখলে হবে না। পার্টিকুলারলি বোন ম্যারোতে কতটুকু এক্সপোজার হয়েছে রেডিয়েশন, ততটুকুকে আলাদা করে ক্যালকুলেট করতে হবে। এবং আসলে এটা একটা কমপ্লেক্স পদ্ধতি। তারপরে আমাদের এখানকার গবেষকবৃন্দ সেই বোন ম্যারোর উপরে যে কিউমুলেটিভ ডোজ কতটুকু হয়েছে সেটা ওনারা ক্যালকুলেশন করেছেন, এবং এই ক্যালকুলেশনের পদ্ধতি এখানে সাপ্লিমেন্টারি আর্টিকেলে চমৎকারভাবে দেওয়া আছে। তো এটি একটি বিশদ বর্ণনা, আমি সেই বর্ণনাতে যাচ্ছি না। গবেষণা নিবন্ধের রেজাল্টে দেখা যায় যে 37,24,623 জন শিশুর ফলো আপে দেখা গেছে যে তাদের মধ্যে 2,961 জনের মধ্যে হিমাটোলজিক্যাল ক্যান্সার, যে কোনো একটি হিমাটোলজিক্যাল ক্যান্সার শনাক্ত করা হয়। এবং এই হিমাটোলজিক্যাল ক্যান্সারগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়, যেমন লিম্ফয়েড, মাইলয়েড,
তারপর হচ্ছে আদার্স যেগুলো আছে সেইভাবে ভাগ করা হয়। গবেষকগণ দেখতে পান যে যাদের মধ্যে হেমাটোলজিক্যাল ক্যান্সার হয়েছে তাদের রেডিয়েশন এক্সপোজার কতটুকু, এবং যাদের হেমাটোলজিক্যাল ক্যান্সার হয়নি বা ওভারঅল এক্সপোজার কতটুকু। গবেষকগণ ক্যালকুলেশন করে দেখতে পান যে যাদের ওভারঅল পপুলেশনের মধ্যে, ওভারঅল স্যাম্পলের মধ্যে রেডিয়েশনের এক্সপোজার হচ্ছে 14 প্লাস মাইনাস 23.1, হেমাটোলজিক্যাল ক্যান্সার যাদের হয়েছে তাদের মধ্যে এক্সপোজার পাওয়া গেছে 24.5 প্লাস মাইনাস 36.4 মিলিগ্রে। তো এখানে দেখা যাচ্ছে যে যাদের রক্তের ক্যান্সার হয়েছে তাদের মধ্যে এই এক্সপোজার, কিউমুলেটিভ এক্সপোজার ডোজটা ছিল অনেক বেশি। তো এখানে জানার জন্য বলে রাখি যে একটি হেড সিটি স্ক্যান বা মাথার সিটি স্ক্যান করলে যে পরিমাণ রেডিয়েশন এক্সপোজার হওয়ার ঝুঁকি থাকে সেটা হচ্ছে 13.7 মিলিগ্রে। তো ক্যালকুলেশনের এই অংশটা আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা একটি সিটি স্ক্যান করলে কতটুকু এক্সপোজার হয় সেটা যদি জেনে থাকি। যাদের হেমাটোলজিক্যাল ক্যান্সার বা রক্তের ক্যান্সার হয়েছিল শুধুমাত্র তাদের মধ্যে রেডিয়েশন এক্সপোজার যে বেশি তাই নয়, গবেষণায় দেখা গেছে যে কিউমুলেটিভ ডোজ যত বাড়ে, রেডিয়েশন এক্সপোজার ডোজটা যত বাড়বে, হেমাটোলজিক্যাল ক্যান্সার হওয়ার রিস্ক তত বাড়ে। যেমন যাদের এক্সপোজার 1 মিলিগ্রের থেকে 5 মিলিগ্রে পর্যন্ত, তাদের কিউমুলেটিভ রেডিয়েশন এক্সপোজার থেকে হেমাটোলজিক্যাল ক্যান্সার হওয়ার ঝুঁকিটা হচ্ছে 1.4, রিলেটিভ রিস্ক 1.41। যাদের 15 থেকে 20 মিলিগ্রে তাদের ক্ষেত্রে রিলেটিভ রিস্ক আবার 1.82, তার মানে বেশি। আবার দেখা যাচ্ছে যে যাদের রেডিয়েশন এক্সপোজার 50 থেকে 100 মিলিগ্রের মধ্যে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিলেটিভ রিস্ক আরও বেশি, এটা হচ্ছে 3.59। কাজেই এক্সপোজার যত বেশি তার সাথে সাথে কিন্তু হেমাটোলজিক্যাল ক্যান্সার হওয়ার যে রিস্কটা সেটা অনেকটা বেড়ে যাচ্ছে। আমরা রিলেটিভ রিস্ক যদি এখানে চিন্তা করি বা বুঝতে পারবো যে এক্সপোজড গ্রুপের থেকে এক্সপোজড গ্রুপে নন এক্সপোজড গ্রুপের যে ক্যান্সার হওয়ার রিস্ক তত গুণ বেশি। যেমন এখানে যে 3.59 সেখানে 3.59 গুণ বেশি হেমাটোলজিক্যাল ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি। আর এটা এই ক্যান্সার হওয়ার রিস্কটা শুধুমাত্র ইন জেনারেল না, এটা প্রত্যেকটা টাইপের ক্যান্সার, এটা লিম্ফয়েড হতে পারে, মাইলয়েড হতে পারে, সব ধরনের ক্যান্সার হওয়ার রিস্কই কিন্তু বেড়ে যাচ্ছে। গবেষকগণ এই গবেষণাতে দেখেছেন যে প্রতি 1000 জনে ক্যান্সার হওয়ার রিস্ক, যারা এক্সপোজড পারসন, কমপক্ষে যাদের 30 মিলিগ্রে এক্সপোজার হয়েছে ফ্রম রেডিয়েশন ফ্রম মেডিকেল এক্সপোজার হয়েছে, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে গড়ে 1000 জনে 39.9 জনের এই রক্তের ক্যান্সার হয়েছে। আর যাদের এক্সপোজার হয়নি তাদের ক্ষেত্রে এই সংখ্যাটা 14। কাজে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা এক্সেস এক্সপোজার হয়েছে 25 জনের থেকে বেশি। মানে গড়ে আমরা 21 বছর বয়স পর্যন্ত শিশু এবং অ্যাডোলেসেন্টদেরকে যদি আমরা ফলো করি এবং তাদের রেডিয়েশন এক্সপোজার আমরা মেজার করি, আমরা দেখতে পাবো যে তাদের ক্ষেত্রে রেডিয়েশন এক্সপোজার হয়েছে কমপক্ষে 30 মিলিগ্রের বেশি। তাদের ক্ষেত্রে এই রক্তের ক্যান্সার হওয়ার ঝুঁকি 1000 জনে 25 জন করে বাড়ে। আসলে সংখ্যাটা কিন্তু কম নয়, আমাদের খেয়াল রাখতে হবে। এখন ক্যান্সার হওয়ার জন্য তো শুধু রেডিয়েশন এক্সপোজার দায়ী নয়, আর অনেকগুলো কন্ট্রিবিউটিং ফ্যাক্টর থাকে। তো এর মধ্যে রেডিয়েশন এক্সপোজারের এই যে ঝুঁকি, এটার জন্য আসলে কতটুকু দায়ী এটা বের করা হয় অ্যাট্রিবিউটেবল রিস্ক দিয়ে। তো এই গবেষণাতে হেমাটোলজিক্যাল ক্যান্সারের ক্ষেত্রে বোন ম্যারোতে মেডিকেল রিলেটেড রেডিয়েশন এক্সপোজারের অ্যাট্রিবিউটেবল রিস্ক ছিল 10.1%। তার মানে হচ্ছে যে রেডিয়েশন এক্সপোজার ফ্রম মেডিকেল পারপাস, হেমাটোলজিক্যাল ক্যান্সার ইন কেস অফ চিলড্রেন এবং অ্যাডোলেসেন্টদের জন্য এই অ্যাট্রিবিউটেবল এই শুধুমাত্র মেডিকেল এক্সপোজারের জন্য এই রিস্কটা 10.1%। সো মূল কথা বা আমরা যদি কনক্লুশনে আসি, গবেষকগণ কনক্লুশন করতে গিয়ে ওনারা সাজেস্ট করেছেন যে রক্তের ক্যান্সার এর রিস্ক এর সাথে মেডিকেল রিলেটেড ইমেজিংয়ের জন্য যে রেডিয়েশন এক্সপোজার হয় সেটা ওনারা নির্ণয় করেছেন এবং দেখেছেন যে এই রেডিয়েশন এক্সপোজারের জন্য যে কিউমুলেটিভ রেডিয়েশন এক্সপোজারের ডোজের সাথে হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সির হওয়ার যে ঝুঁকি এটা সরাসরি সম্পর্কিত, এবং কিউমুলেটিভ ডোজ বাড়লে হেমাটোলজিক্যাল ক্যান্সার হওয়ার ঝুঁকি শিশুদের ক্ষেত্রে এবং অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে
বাড়ে এবং এই বাড়াটা খুব স্ট্যাটিস্টিক্যালি খুবই সিগনিফিক্যান্ট। তবে কি আমরা বাচ্চাদের বা অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে সিটি স্ক্যান, চেস্ট এক্স রে এগুলো করবো না? অবশ্যই করব। আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই পরীক্ষাটি করে আমাদের কি বেনিফিট হচ্ছে এবং যদি আমরা পরীক্ষাটি করি তাহলে কি রিস্ক, কতটুকু রিস্ক থাকে। যদি দেখা যায় যে পরীক্ষাটি করে বেনিফিট কম, রিস্ক বেশি, সেক্ষেত্রে আমরা এই ধরনের ইমেজিংকে অ্যাভয়েড করব। এবং এটি খুবই সতর্কতার সঙ্গে করার জন্য এই গবেষকগণ আমাদেরকে রিকমেন্ডেশন করেছেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে অন্য একটি গবেষণায় হয়তো দেখা হবে।